হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আহমদ, পড়াশোনা করতেছি রুয়েটে। তো ভাইয়া আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর যে গতি অধ্যায়টা আছে এই অধ্যায়ের আ ফার্স্ট ক্লাস নেয়া শুরু করব, হ্যাঁ? এর আগের ক্লাসে আমরা হচ্ছে বলছি যে অধ্যায়টা কিভাবে শেষ করব, কিভাবে শুরু করব, কি পড়বো সবকিছু আমরা বলছি, হ্যাঁ? তো আজকে আমরা এখন শুরু করতে যাচ্ছি। আমাদের এই জার্নিতে গতি অধ্যায় নিয়ে আমরা ডিসকাশন করব, হ্যাঁ? ওকে, তো ১ম ক্লাস এভাবে ১ম টপিক যেটা, ১ম ক্লাসে কি পড়াবো? ক্লাস শেষ হলেই বুঝতে পারবা। তো ১ম টপিক যেটা স্থিতি ও গতি। আমরা কি করব? এই টপিকগুলো ক্লিয়ার করব, হ্যাঁ? কারণ এগুলো ক, খ তে আসলে তোমাদের লিখতে হবে, হ্যাঁ? ক, খ তে আসলে তোমাদের কি করা লাগবে? লেখা লাগবে। তো এইজন্য আমরা একদম বিস্তারিতভাবে শিখব। ক, খ তে কিভাবে লিখবা, আবার প্রশ্ন, প্রবলেম কিভাবে থাকবে, সৃজনশীল কিভাবে থাকবে সবকিছু আমরা দেখব। একটা, একটা করে টপিক আমরা শেষ করব, হ্যাঁ? ঠিক আছে? তো আমরা স্থিতি ও গতি শুরু করি যে স্থিতি কি, গতি কি এটা দিয়ে আমরা শুরু করি, হ্যাঁ? তবে ১ম এ আমরা কি করব? স্থিতি কি এটা আমরা আ জানব। কি? স্থিতি, স্থিতি কি? আর হচ্ছে কি? গতি কি? এটা আমরা জানবো। এরপর আমরা নেক্সট টপিক শুরু করব, হ্যাঁ? তো স্থিতি কি আর গতি কি ভাইয়া? আচ্ছা, সহজ ভাষায় যদি বলি আমরা সেটা হচ্ছে কি সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হলে তাকে গতি বলে। আর সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না হলে তাকে স্থিতি বলে। যেমন কি রকম? আচ্ছা, আমরা যদি এই যে এটা কলমের একটা হেড, হ্যাঁ? এটা একটা বস্তু। এটা স্বাভাবিকভাবে আমরা বলতেছি। এটা বাস হতে পারে, ট্রাক হতে পারে, যেকোনো কিছু, কোনো পশু, পাখি যাই হোক না কেন, যেকোনো বস্তু হতে পারে। তো এই বস্তুটার কি এই অবস্থানে মনে করো আছে, ঠিক এই অবস্থানে। অবস্থান মানে কি? এই জায়গাটাই আছে। ঠিক আছে? তো ৫ সেকেন্ড পর যদি দেখো যে এই বস্তুটা অবস্থান পরিবর্তন করে এখানে আসলো, তাহলে এই অবস্থান পরিবর্তনকে এটা গতি বলে, হ্যাঁ? আর যদি দেখা যায় ৫ সেকেন্ড আগেও এখানেই ছিল, এখনো এইখানেই আছে বস্তুটা। ৫ সেকেন্ড পরে যেখানে ছিল তখনও এখানে আছে, অথবা ১০ সেকেন্ড অথবা ৫ দিন পর যদি সেইম জায়গায় থাকে, অবস্থান পরিবর্তন না হয়, এই জায়গাটা পরিবর্তন না করে, তাহলে সেটাকে স্থিতি বলে। আর যদি অবস্থান পরিবর্তন করে সময়ের সাথে, সাথে তাহলে সেটাকে গতি বলে। যেমন তোমরা দেখবা যে চলন্ত বাস কি? এই মনে করো ৫টা ১০ মিনিটে একটা জায়গায় ছিল, ৫টা ১১ মিনিটে আবার আরেকটা জায়গায় নেই, যাওয়া শেষ করছে অলরেডি চাকা দিয়ে। তার মানে ওটা একটা গতিশীল বস্তু, তাই না? ওইটা একটা গতি। আবার যদি দেখো যে সাপোজ যে ল্যাম্প পোস্ট আছে। আ ল্যাম্প পোস্টটা দেখবা যে হাজার বছর ধরে, বা হাজার বছর এটা বেশি হয়ে যায়। আজকেও যেখানে ৫ দিন পরে ওখানে, ১ মাস পরে, ৫ মাস পরেও সেই জায়গায়। সেটা হচ্ছে কি? স্থিতি। তো তাহলে আমরা স্থিতি কি লিখতে পারি? যে সময়ের সাথে কোন বস্তুর অবস্থান পরিবর্তন না হলে তাকে স্থিতি বলে। কি লিখব? যেমন এটাকে আমরা কি লিখতে পারি? সময়ের সাথে কি লিখছি আমরা? সময়ের সাথে কোন বস্তুর অবস্থান পরিবর্তন না হলে তাকে স্থিতি বলে। আশা করি বুঝছো। তাহলে গতি কাকে বলে? সময়ের সাথে কোন বস্তুর অবস্থান পরিবর্তন হলে তাকে গতি বলে। কাকে বলে? এই যে যেমন এই গতি, এটা কাকে বলে? লিখতে পারি সময়ের সাথে কি লিখছি ভাইয়া? সময়ের সাথে কোন বস্তুর অবস্থান পরিবর্তন হলে তাকে গতি বলে। তো এই টপিক কি ক্লিয়ার হইছে? অবশ্যই ঠিক ক্লিয়ার হইছে। এরপর আমরা নেক্সট যে টপিক আছে, এই টপিকে আর কিচ্ছু লাগবে না। এতটুকু হলেই হবে। আর কিচ্ছু লাগবে না। তোমাদের বইয়ে আরো অনেক কিছু আছে। তোমরা চাইলে রিডিং পড়তে পারো যেন তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়। আর না পড়লেও কোনো সমস্যা নাই। আর কিচ্ছু আসবে না পরীক্ষায়। এই দুটো কথা ছাড়া আর কিচ্ছু আসবে না। ওকে ভাইয়া? ওকে। তাহলে আমরা এখন কি করব? ২.২ ২.২ এই হচ্ছে টপিকে কি আছে? বিভিন্ন প্রকার গতি, তাই না? বিভিন্ন প্রকার গতি। তো ভাই আমাদের এই যে গতি আমরা দেখলাম না? সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হলে তাকে হচ্ছে গতি বলে। সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না হলে তাকে স্থিতি বলে। তো আমরা কিছুক্ষণ আগে বাসের একটা উদাহরণ দিলাম। আচ্ছা ভাইয়া, ফ্যান যদি ঘোরে ওটা কি গতিশীল নাকি স্থিতি? মানে ওটা গতি নাকি স্থিতি? ওটাও তো সময়ের সাথে, সাথে অবস্থান পরিবর্তন হচ্ছে। ফ্যানের যে ৩ টা পাখা আছে, তো ওই পাখাগুলো কি সময়ের সাথে, সাথে যখন ফ্যান চালু থাকে অবস্থান পরিবর্তন করে না? অবশ্যই করে। ওটাও কি গতি না? হ্যাঁ, ওটাও গতি। আবার আরো অন্যান্য যেগুলো বস্তু আছে, যেমন যদি তোমরা দেখো সরল দোলকের ক্ষেত্রে, সরল দোলক কি তোমরা কি বুঝবা নাকি বুঝবা না আমি জানি না। তো আস্তে, আস্তে আমরা সবকিছু বুঝাচ্ছি। তাহলে যেমন ওটা একটা গতির কথা বললাম। আবার ঘড়ির কাঁটা যে টিক, 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 টিক করে একটা জায়গায় যায়, যেমন মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা। তো এই কাঁটাগুলো যে এক জায়গায় যায়, সময়ের সাথে, সাথে পরিবর্তন হয়, এটাও একটা গতি না? অবশ্যই এটা একটা গতি। আবার যে বিমান বা হচ্ছে যাই হোক, বিমানেই যদি বলি, বিমান কি আবার উড়ে চলে না? ওটা এক প্রকার গতি না? সবকিছু। আবার যদি দোলন করো, যে দোলনের জন্য যে হচ্ছে দোলনা আছে, এই দোলনাও কি হয়? দেখো যে দোলনা একবার সামনে যায়, একবার পিছে যায়, সামনে যায়, পিছে যায়। তো এটাও এক প্রকার গতি না? অবশ্যই। এগুলোও কিন্তু সময়ের সাথে পরিবর্তন হচ্ছে। সময়ের সাথে পরিবর্তন হচ্ছে না?
অবশ্যই হচ্ছে। তো তাহলে এগুলাও গতি না? তো এগুলা দেখো একেকটা একেকভাবে চলে। একেকটার অবস্থান একেকভাবে পরিবর্তিত হয়। তাই না? এইজন্য এগুলো একেকটাকে একেক ধরনের গতি বলে। তো এই বিভিন্ন প্রকার গতি এইখানে আমরা দেখব কোন গতিকে মানে কি বলে বা কোন ধরনের গতি কি রকম এগুলো আমরা দেখব, হ্যাঁ? আচ্ছা ভাই, তাহলে আমরা কি জানলাম যে গতি বিভিন্ন প্রকার হতে পারে, তাই না? তো গতি যে বিভিন্ন প্রকার হতে পারে, কি, কি গতি হতে পারে? তো চলো আমরা সেগুলো একটু লিখি যে গতি কি, কি মানে কি, কি হতে পারে গতি। তো আমরা যদি ১ম এ লিখি স্টার দিয়েই যদি লিখি, কিভাবে? স্টার দিয়ে অথবা যেকোনোভাবে লিখতে পারি। আচ্ছা, গতি বিভিন্ন প্রকার হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে সরল রৈখিক গতি হতে পারে। সরল রৈখিক, হ্যাঁ? সরলরৈখিক গতি হতে পারে। আচ্ছা ভাই, সরলরৈখিক গতিটা কি? আমরা একটু সেটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, সরলরৈখিক গতি কি এটা জানার আগে আমরা আগে হচ্ছে করি। সবগুলো গতি লিখতে পারি, হ্যাঁ? সবগুলো গতি আমরা লিখি। সরলরৈখিক গতি হতে পারে একটা, এই যে ভাই আমরা সবগুলো লিখছি। কি হতে পারে? সরলরৈখিক গতি হতে পারে, ঘূর্ণন গতি হতে পারে, চলন গতি হতে পারে, পর্যায়বৃত্ত গতি হতে পারে, সরল স্পন্দন গতি হতে পারে। তো এইগুলো গতি কি রকম? সরল রৈখিক গতি এটা কি মানে কাকে বলে সরলরৈখিক গতি যদি আমরা বলি, মানে এমনি জাস্ট যদি বলি সরলরৈখিক গতি কি আমরা শিখবো জাস্ট। এটি হচ্ছে কি, যদি সরল রেখায় যায় কোনো কিছু, কি যদি সরল রেখায় যায়, সোজা পথে যদি যায় তাহলে কি ওটা হচ্ছে সরলরৈখিক গতি, হ্যাঁ? আচ্ছা, তাহলে সোজা পথে কোনগুলো যায়, কোন জিনিস যায়? যেমন একটা বলকে যদি তুমি কি করো, মনে করো হচ্ছে এটার উদাহরণ যদি আমরা দেই, উদাহরণ উদাহরণ যদি দেই, একটি বলকে কি করবা, উপর থেকে নিচে দিলে, উপর থেকে নিচে ছেড়ে দিলে, মানে একদম এতটুকু উপরে উঠাইলা, মনে করো ৫ হাত উপরে বা ৫ ফিট উপরে উঠাইলা, উঠে বলটাকে ছেড়ে দিলা, দেখবা যে ভূপৃষ্ঠে একদম সরল রেখায় নিচে নামতে থাকবে, তাই না? তো এই সরল রৈখিক ভাবে যদি যায় নিচে, তাহলে সেটাকে কি বলে? সরল রৈখিক গতি। তাহলে একটি বলকে উপর থেকে নিচে দিলে সরল রৈখিক গতি হয়, হ্যাঁ? কি হয়? সরল রৈখিক গতি হয়। এখন যদি বলি যে ঘূর্ণন গতি কি? আচ্ছা ভাই, কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দু সমদূরত্বে থেকে ঘুরতে থাকে, কি ঘূর্ণন গতিটা কি? মনে করো এইখানে একটা নির্দিষ্ট বিন্দু, সাপোজ আমরা অল্প করে বুঝাই, হ্যাঁ? মানে একদম এগুলো আসলে আরো একটু দূরে দূরে লিখলে ভালো হইতো, হ্যাঁ? তাহলে কোনো কিছু যদি, মানে ঘূর্ণন গতি কি, কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দু, যেমন এই বিন্দুকে কেন্দ্র করে বা এই বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে যদি ঘুরতে থাকে, যেমন এইখানে কত, মনে করো এখানে অল্প একটু জায়গা, এখানে ঠিক যতটুকু দূরত্ব বজায় রেখে আছে, ঠিক অতটুকু দূরত্ব এইখানে আসলো, আবার এইখানে, মানে একই বৃত্তাকার পথে যদি বলি, এটাকে একভাবে বৃত্তাকারও বলা যেতে পারে। মানে একদম সমদূরত্বে থেকে ঘুরতে থাকবে এগুলো, এরকম কি ঘুরতে থাকে বলো তো? পাখা ঘুরতে থাকে না? এরকম তো আমরা পাখা দেখি, তাই না? পাখা যদি হয় এটা, আচ্ছা পাখাটা হলো না, তারপর আমরা একটু চেষ্টা করলাম পাখা হওয়ার, তাই না? আচ্ছা, তোমরা আবার এটা দেখে হাসিও না, হ্যাঁ? আমরা জাস্ট বোঝানোর জন্য বললাম, এই যে এটা পাখা হতে পারে, কোনটা? যেমন এটা, এটা একটা ফ্যানের পাখা হতে পারে। কি হতে পারে? পাখা। যে এই পাখাটা কি করে? পাখাটা একদম সমান দূরত্বে থেকে ঘুরতে থাকে। আবার ঘড়ির কাঁটার গতিকেও বলতে বলতে পারো। ঘড়ির কাঁটা, যে মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা, সেকেন্ডের কাঁটা, এগুলো কি, এই কাঁটাগুলো কি ঘূর্ণন গতির উদাহরণ। তাহলে কি হবে? উদাহরণ কি? উদাহরণ কি? উদাহরণ ঘড়ির কাঁটা, এগুলো হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ, হ্যাঁ? ঘড়ির কাঁটা, পাখা, মানে বৈদ্যুতিক পাখা আরকি। পাখা আরো কি হতে পারে? যেমন চন্দ্র সূর্যকে কেন্দ্র করে, মানে হচ্ছে চন্দ্র হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে যে ঘোরে, ঠিক আছে? এটা হতে পারে। আবার হচ্ছে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে ঘোরে, এগুলো একেকটা ঘূর্ণন গতির উদাহরণ। এখন বলবো যে চলন গতি কোনগুলো? চলন গতি কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যে বস্তুর সবগুলো কণা একই সময়ে একই দিকে যেতে থাকে। যেমন একটা বাস যদি যায়, বাসের সবগুলো কণা একই সময়ে একই দিকে যায়। অথবা বাস না বলে আমরা এটাকে বলতে পারি কি? আমরা বলতে পারি কি? যদি বিমান যদি যায়, তাহলে বিমানের সবগুলো কণা কি একই সময় একই দিকে যায় না? বিমানের সবগুলো, তাহলে সেটা একটা কি চলন গতির উদাহরণ। আশা করি বুঝছো চলন গতি কি। মানে কোনো কিছু যদি এমন ভাবে যায় যে সবগুলো কণা একই সময়ে একই দিকে যেতে থাকে, তাহলে সেটা চলন গতি। যে কোনো ধরনের গাড়ি, গাড়ি কি, গাড়ির চাকাকে আমরা যদি হিসাবে না রাখি, চাকা হিসাবে না রাখলে দেখবা যে গাড়ির হচ্ছে সামনের কাজ, পিছনের কাজ, গাড়ির মাঝের অংশ সবগুলো একই সময় একই দিকে যেতে থাকে। সেগুলো কি? সেগুলো হচ্ছে চলন গতির উদাহরণ। যেমন আমরা যদি আরেকটা সুন্দর করে দিতে পারি, যেমন এইখানে, এই এটা দেখো, হ্যাঁ? এইখানে একটু চিত্র আঁকি, হ্যাঁ? কারণ এখানে একটু জায়গা কম হবে তো। যেমন একটা বিমান, বিমান যদি আমরা দেখি যে বিমানের ক্ষেত্রে কি হয়, যেমন বিমান যদি যায়, তাহলে কি বিমান আঁকা বাঁকা ভাবে কি যায়?
বিমানের সবগুলো কণা যেদিকেই যাক বিমান আঁকাবাঁকা ভাবে যাক আর যেদিকেই যাক কিন্তু বিমানের সবগুলো কণা একই সময়ে একই দিকে যায়, তাহলে সেটা কি একটা চলন গতির উদাহরণ। যেমন এক্ষেত্রে যদি আমরা এভাবে দেখি, যেমন এটা, আবার হচ্ছে কি এটা, এটা, এইভাবে যদি যায় কোনো কিছু তাহলে সেটা হচ্ছে চলন গতি। হ্যাঁ, এই যে আমি এটা এটা চিত্র এঁকে দেখাইলাম, এভাবে যদি যায়, আবার কোনো কিছু যদি এভাবে যায়, এইভাবে যায়, আবার এইভাবে যায়, এভাবে যায়, এভাবে যায়, এভাবে যায়, এটা কিন্তু চলন গতির উদাহরণ নয়, চলন নয়, চলন গতি নয় এটা। সকল কোণা যেতে হবে একই সময় একই দিকে, চলন গতি। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। এরপর আমরা সব থেকে গুরুত্বপূর্ণ পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি কি? আচ্ছা, পর্যায়বৃত্ত গতি কি? কোনো বস্তু যদি, গতিশীল বস্তু অবশ্যই হতে হবে, নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে তাহলে সেটাকে পর্যাবৃত্ত গতি বলা হয়। কি, আমরা একটু লিখে দেই, লেখার কি জায়গা হবে? আচ্ছা তোমরা লিখে নাও, কি লিখে নিবা? কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই সময়ে একইভাবে অতিক্রম করে তাহলে সেটাকে পর্যাবৃত্ত গতি বলে। উদাহরণ কি হতে পারে? উদাহরণ যেমন দোলনা। দোলনা কি করে দেখো তো, দোলনা কি করে? দোলনা যখন দুলবা এই পাশে যখন থাকবা, যেমন এইখানে যদি দোলনাটা থাকে, কিছুক্ষণ পরে এইখানে যায়, তাই না? কিছুক্ষণ পরে এইখানে যায়, তারপরে এইখানে যায়, তাই না? এভাবে চলতে থাকে না? এইখানে যাওয়ার পর আবার এই দিকেই যায়, তাই না? এইখানে যখন আসে আবার এইদিকে যায়। আমি যদি আবার আরো করে রাখি, আরো বেশি করে রাখি, যেমন এটা যদি দোলনা হয়, তাহলে দোলনাটা কিভাবে যায়? এখান থেকে এখানে যায়, এখানে যায়, এখানে যায়, এখানে যায়, এখানে যায়, তারপর আবার ব্যাক করে না, আবার এদিকে আসে, এদিকে আসে, এদিকে আসে। তাহলে দেখো, নির্দিষ্ট সময় পর পর, একটা নির্দিষ্ট সময় পর পর এটাকে অতিক্রম করে, আবার এটাকে অতিক্রম করে, এরকম। তাহলে নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে, এই যে এই নির্দিষ্ট বিন্দু দিয়ে একইভাবে একই দিক দিকে অতিক্রম করে, তাই না? তাহলে সেটাকে পর্যাবৃত্ত গতি বলে। আবার হৃদস্পন্দনের গতি, এটা হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি, তাই না? আমরা যদি ফ্যানের পাখা বলি তাহলে ফ্যানের পাখাও হচ্ছে পর্যাবৃত্ত গতি, কারণ কি পাখাও দেখবা নির্দিষ্ট সময় পর পর ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে, তাই না? একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করতে থাকে, করতে থাকে। তাহলে পাখাও একটা কি, ফ্যানের পাখাও একটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, আশা করি বুঝছো, আশা করি বুঝছো। তাহলে এরপর আমরা যেটা শিখবো সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতিটা কি? সরল স্পন্দন গতিটা কি? চলো আমরা এটা একটা দেখি। এটা এক ধরনের কি পর্যাবৃত্ত গতি, এটিও এক ধরনের পর্যায়বৃত্ত গতি। সরল স্পন্দন গতি এক ধরনের পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, এটাও হতে পারে কি, উদাহরণ হতে পারে কি? উদাহরণ ওই দোলনা, স্প্রিং এর গতি, এগুলো কি, এগুলো হচ্ছে সরল স্পন্দন গতির উদাহরণ। ঠিক সেম রকম, একই রকম, কিন্তু এক্ষেত্রে কি হয়, যেমন এটাও এক ধরনের হতে পারে, যেমন এখানে পাখা কি পর্যাবৃত্ত গতি হতে পারে, আবার পাখা ঘূর্ণন গতি হতে পারে। ঠিক সরল স্পন্দন গতিটা পর্যাবৃত্ত গতিগুলোরও হতে পারে। আশা করি বুঝছো, একদম শর্টকাট, এগুলো মনে রাখলেই হবে। আর অতিরিক্ত কিছু জানা লাগবে না ভাইয়া, আর কিছু জানা লাগবে না। তো সরল স্পন্দন গতি কি? যে গতির ক্ষেত্রে কি হবে, এই গতির ক্ষেত্রে কি হবে, যে একটা নির্দিষ্ট দিকে যাবে, গিয়ে ওখানে গিয়ে বেগ শূন্য হবে, তারপর আবার ওখান থেকে ব্যাক করবে, যখন সর্বোচ্চ বেগে এই পাশে ব্যাক করা শুরু করবে, যেমন দোলনা। এটা একটা সরল স্পন্দন গতির উদাহরণ। তো আশা করি বুঝতে পারছো ভাইয়া। আচ্ছা ভাই, এইবার আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে কি 2.3, মানে 2.3, সেটা কি স্কেলার ও ভেক্টর রাশি। কি, স্কেলার ও ভেক্টর রাশি। এবার আমরা এই টপিকটা শিখবো। ওকে, ওকে, এবার আমরা কি করব, এই টপিকটা শিখবো। তো ভাই স্কেলার আর ভেক্টর রাশি এটা শেখার আগে আমাদের প্রথমে জানতে হবে কি, স্কেলার আর ভেক্টর রাশি এটা জানার আগে আমাদের কি জানতে হবে ভাইয়া? আমাদের প্রথমে জানতে হবে রাশিটা কি। কি ভাইয়া? আমাদের প্রথমে জানতে হবে রাশিটা কি, রাশি, রাশি কি, তারপরে না আমরা স্কেলার ও ভেক্টর রাশি কি সেটা জানবো। আচ্ছা ভাই, রাশি হচ্ছে কি পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। হ্যাঁ, যা কিছু পরিমাপ করা যায়, যা কিছু পরিমাপ করা যায়। কি কি পরিমাপ করা যায় বলো তো দেখি? যা কিছু পরিমাপ করা যায় তাই কিন্তু রাশি। তাহলে কি কি পরিমাপ করা যায়? আচ্ছা, পরিমাপ করা যায় কি এটা জানো না? অবশ্যই তোমরা জানো। যেমন দ্রুত পরিমাপ করা যায়, তাই না? বেগ পরিমাপ করা যায়, তাই না? আবার হচ্ছে কি ওজন পরিমাপ করা যায়, সব কিছু পরিমাপ করা যায়।
এই সবকিছু না, মানে যা পরিমাপ করা যায় আরকি। যেমন কারেন্টও কিন্তু পরিমাপ করা যায়, তাই না? ভোল্টেজ পরিমাপ করা যায়, সবকিছু পরিমাপ করা যায়। তো পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি। রাশি মূলত ২ প্রকারের রাশি। একটা হচ্ছে এই যে স্কেলার রাশি, আরেকটা ভেক্টর রাশি। কি ভাইয়া? একটা স্কেলার রাশি, আরেকটা কি আমরা এখানে লিখি আরেকটা ভেক্টর রাশি। এখন আমরা শিখব স্কেলার রাশি কি আর ভেক্টর রাশি কি। আচ্ছা, রাশি প্রথমে আমরা জানলাম রাশি কি? রাশি হচ্ছে পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় সবকিছুই হচ্ছে রাশি। ওজন, ভর, সময়, এম্পিয়ার সবকিছু একেকটা কি? এগুলো হচ্ছে রাশির একক। তাই না? দৈর্ঘ্য একটা রাশি হতে পারে, বেগ হতে পারে রাশি, সবকিছুই রাশি। তো স্কেলার রাশি কি? যে রাশি পরিমাপ করতে মানের প্রয়োজন হয় শুধু, দিকের প্রয়োজন হয় না। সেটাকে বলে স্কেলার রাশি। আর যে রাশি পরিমাপ করতে মান এবং দিক প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। তোমরা কিচ্ছু বুঝো নাই, কিচ্ছু বোঝো নাই। যদি শুরু একদম হও তাহলে তোমরা কিচ্ছু বোঝো নাই যে কিসের মান আবার কিসের দিক। আচ্ছা ভাই, এখন যদি আমরা বলি যে ভরের একক কি? কেজি, তাই না? ভরের একক কি? আচ্ছা, আবার প্রথমে আমরা একটু লিখে নেই যে যা পরিমাপ করতে করতে শুধু মান প্রয়োজন, তাই না? তাকে বলে কি? স্কেলার রাশি। যেমন ভর, এটা একটা স্কেলার রাশি। ভর একটা কি? দৈর্ঘ্য, সময়, এগুলো সবই কি? স্কেলার রাশি, তাই না? কারণ এগুলো পরিমাপ করার জন্য কি? এগুলো পরিমাপ করার জন্য কি লাগে? শুধু মান প্রয়োজন হয়। আচ্ছা, তাহলে ভেক্টর রাশি কি? যা কিছু পরিমাপ করতে মান এবং দিক প্রয়োজন হয়। কি? মান ও দিক উভয় প্রয়োজন, উভয় প্রয়োজন। আচ্ছা ভাই, তাহলে বলবা যে ভাই এগুলো কি বলতেছেন, কোথা থেকে এগুলো আসলো? আচ্ছা, প্রথমে আমরা কি জানছি যে রাশি কি? যেগুলো পরিমাপ করা যায় ভাই। এক কথায় যেগুলো পরিমাপ করা যায়। কি কি পরিমাপ করা যায়? যেমন বেগ, ত্বরণ, মন্দন, বল, কাজ সবগুলো পরিমাপ করা যায়। ভর, সময়, তাপমাত্রা, বিভব, তড়িৎ প্রবাহের হচ্ছে এম্পিয়ার, এগুলো হচ্ছে সবকিছুই রাশি। এখন রাশি নয় কোনটা তাহলে? বাতাস রাশি নয়। বুঝো নাই? বাতাস একটা রাশি না। এটা কোনো রাশি হলো? আলো, এটা কোনো রাশি না। আলো পরিমাপ তো করা যায় না। তো তাহলে আমরা এখন জানলাম হচ্ছে স্কেলার মানে রাশি কি, তারপর স্কেলার রাশি কি, মান এবং মান প্রয়োজন হয় যেগুলোর ক্ষেত্রে, সেগুলো হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি হচ্ছে দিক প্রয়োজন, মান এবং দিক দুটোই প্রয়োজন হয়। স্কেলার রাশি কি? ভর, দৈর্ঘ্য, সময়, এগুলো করতে কিন্তু শুধু মানের প্রয়োজন হয়, যে 5 কেজি ভর। অথবা দৈর্ঘ্য কি? যে 10 মিটার, 10 মিটার তার, এটা বললেই শেষ হয়। যে তুমি মনে করো 10 মিনিট, 1 ঘন্টা, এগুলো বলার ক্ষেত্রে দিক প্রয়োজন হয়। তাহলে এগুলো সবগুলো কি? স্কেলার রাশি। আরো যদি বলি তাহলে কি? কাজ, যেমন কাজ, এটাও কি একটা স্কেলার রাশি। বিভব, এগুলো কি? স্কেলার রাশি। তড়িৎ প্রবাহ এই সবই হচ্ছে স্কেলার রাশি। তাহলে ভাই ভেক্টর রাশি কোনগুলো? ভেক্টর রাশি কোনগুলো? সরণ একটা ভেক্টর রাশি। যে 5 মিটার পূর্ব দিকে, 10 মিটার উত্তর দিকে, এগুলোকেই মূলত সরণ বলে। সরণ কাকে বলে, দূরত্ব কাকে বলে, এগুলো আমরা পরে শিখতেছি, সবগুলো শিখবো। ওকে ভাইয়া, কি শিখবো? সব শিখবো আমরা। তো সরণ একটা ভেক্টর রাশি, এটার জন্য মান এবং দিক উভয় প্রয়োজন। যে 10 মিটার উত্তর দিকে, 5 মিটার দক্ষিণ দিকে, এরকম বলতে হবে। ঠিক আছে। বেগ, বেগ কি? বেগও হচ্ছে কি? মান এবং দিক উভয় প্রয়োজন। ঠিক আছে। এত মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, সামনের দিকে, পিছনের দিকে, বা ওই দিকে, সেই দিকে বলে দিতে হবে। ওকে ভাইয়া, এগুলো কি তাহলে? আবার হচ্ছে ত্বরণ, মন্দন, এগুলো সবই হচ্ছে বল। বল সমান এফ, এফ সমান এম এ না? ওই যে ত্বরণ যেহেতু ভেক্টর রাশি, সুতরাং বল হচ্ছে ভেক্টর রাশি। প্রাবল্য, এগুলো সবই কি? ভেক্টর রাশি। তো আশা করি ভাইয়া বুঝছো রাশি কি, স্কেলার রাশি কি, আর ভেক্টর রাশি কি। ঠিক আছে, এখন আমরা নেক্সট টপিক কি আছে সেটা শিখবো। আচ্ছা ভাই, আমরা এইবার যে টপিকটা শিখবো সেটা হচ্ছে কি? দ্রুত ও সরণ। এই অধ্যায়ের আস্তে আস্তে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আসতেছে। এই দ্রুত সরণগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো আসবে, মানে এগুলো ক নম্বর আসবে, আবার এর উপর ম্যাথমেটিক্যাল প্রবলেমও আছে। ঠিক আছে। তো ভাই চলো আমরা দ্রুত আর সরণ শিখি। আচ্ছা ভাই, সংক্ষেপে যদি আমরা বলি, একদম বেসিক কনসেপ্ট যদি বলি, দ্রুত হচ্ছে কি? দ্রুত হচ্ছে একটা হচ্ছে স্কেলার রাশি, আর সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। দ্রুত কি? স্কেলার রাশি, এটার ক্ষেত্রে কোনো দিকের প্রয়োজন হয় না, শুধু মান প্রয়োজন হয়। আর সরণের ক্ষেত্রে মান এবং দিক প্রয়োজন হয়। এখন যদি আমরা বলি যে কি, এখানে একটা মনে করো তোমার বাড়ি, এটা তোমাদের কি? বাড়ি। এই এটা যদি তোমার স্কুল হয়, এই এটা স্কুল, এটা যদি স্কুল হয়, কোনটা? এই যে এটা। আচ্ছা, মনে করো তোমার বাড়ি থেকে তোমার স্কুলে যাওয়ার রাস্তা হচ্ছে মনে করো 3টা রাস্তা। একটা হচ্ছে এইখান থেকে এইখানে, তারপর এইখানে, তারপর এইখানে, তারপর এইখানে। এখান থেকে এখানে মনে 5 মিটার, মনে করো এটা 10 মিটার, এটা 2 মিটার,
এটা মনে করো 7 মিটার। হ্যাঁ, আবার আরেকটা রাস্তা হচ্ছে মনে করো কি, আরেকটা রাস্তা কি বলবো, যে মনে করো এই যে এটা, এটা আরেকটা রাস্তা, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে মনে করো 1 নম্বর রাস্তা, আর এটা হচ্ছে কি 2 নম্বর রাস্তা। কি, 2 নং, 2 নম্বর রাস্তা, আচ্ছা 2 নং রাস্তা, 1 নং রাস্তা, সাপোজ, সাপোজ, হ্যাঁ। এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে কি, ওকে মনে করো 7 মিটার, এটা মনে করো 1 মিটার। 1 মিটার তো এটা হবে না অনুপাত, আমি এগুলো কিন্তু ঠিক করে লিখতেছি না, জাস্ট বোঝানোর জন্য, বা 10 মিটার। আর এটা হচ্ছে মনে করো 3 মিটার, হ্যাঁ। আর আরেকটা রাস্তা হচ্ছে কি একদম সোজা, কিরকম, আচ্ছা আমরা স্কেল দিয়ে করলে মনে হয় ভালো হইতো, তার থেকে আমরা স্কেল যেহেতু পাইলাম না, আমরা ফোন দিয়েই করি। কি, এই যে ফোন দিয়ে আমরা করি। আচ্ছা এটা সোজা হইতো, হ্যাঁ, একদম সোজা। এটা যদিও একটু হয়ে গেল, বাঁকা হয়ে গেল এটা দিয়ে আঁকতে গিয়ে, একদম সোজা। ওকে, তো স্কুল থেকে, তোমার বাড়ি থেকে স্কুলের দিকে যাচ্ছ, হ্যাঁ। এটা মনে করো কয় মিটার, এটা মনে করো সব মিলিয়ে মনে করো 9 মিটার। ওকে ভাইয়া, 9 মিটার। তো তাহলে তোমার বাড়ি থেকে, এই যে তুমি গেলা না, তোমার বাড়ি থেকে গেলা না, এখানে মোট কত লাগছে, 5, 10, 15, 15 আর 2 হচ্ছে 17, 17 আর 7 হচ্ছে কত, 24। এখানে টোটাল, টোটাল বলতে তোমার দ্রুত, টোটাল দূরত্ব কত বেড়েছে, 24 মিটার, হ্যাঁ। তার মানে এই যে আঁকা বাঁকা পথে যেভাবেই হোক না কেন স্কুল পর্যন্ত যাইতে যতগুলো পথ অতিক্রম করে গেছো, এই টোটালটার পরিমাণ হচ্ছে দূরত্ব। এখানে দূরত্ব হচ্ছে 24 মিটার। আর এই যে এটা, এটাও একটা আঁকা বাঁকা না, 7 আর 10, 17, 17 আর হচ্ছে 3, 20, এই যে 20 মিটার দূরত্ব। কিন্তু যেটা হচ্ছে একদম সোজায় একটা জায়গায় নির্দিষ্ট দিকে, যে বাড়ি থেকে 9 মিটার দূরে স্কুল আছে, নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে বাড়ি থেকে 9 মিটার দূরত্বে স্কুল আছে, এটা হচ্ছে সরণ। কি ভাইয়া, তাহলে সরণ আর দূরত্ব বুঝছো, এই যে এটা দূরত্ব, এটা দূরত্ব, হ্যাঁ। আর এই যে এটা হচ্ছে সরণ, আশা করি বুঝছো, আর কিছু বোঝানো লাগবে না, এর বেশি আর বোঝানোই সম্ভব না। আশা করি বুঝছো। তাহলে দ্রুত আর সরণ বুঝছো, দ্রুত সব সময় হচ্ছে কি আঁকা বাঁকা তেরা বেঁকা যতই হোক না কেন, তুমি যতটুকু হাঁটছো সেটাই হচ্ছে মূলত দূরত্ব। আর এই যে ডিরেক্ট সোজা একটা নির্দিষ্ট ডিরেকশনে যদি থাকে, সেটাই হচ্ছে সরণ। সরণের একটা নির্দিষ্ট দিক আছে, দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নেই। তো আশা করি বুঝছো, সবগুলোর একক কিন্তু মিটার, আবার দ্রুত আর সরণ দুটোর এককই মিটার। তো আশা করি বুঝছো। তাহলে কি সরণ কি, আমরা এখান থেকে কি পাই, এখান থেকে আমরা লিখতে পারি যে, কি লিখতে পারি, সরণ হচ্ছে ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি, ভেক্টর রাশি। আর দূরত্ব কি, দূরত্ব কি স্কেলার রাশি, দূরত্ব স্কেলার রাশি। কি ভাইয়া তোমরা কি বুঝছো, নাকি কোনো প্রবলেম আছে? যদি প্রবলেম থাকে তাহলেও বলো, আর প্রবলেম না থাকলেও বলো, একটু কমেন্টে জানাও, হ্যাঁ। তোমরা বুঝছো কিনা একটু কমেন্টে জানাইও, হ্যাঁ। ওকে, আচ্ছা ভাই, এইবার আমরা দ্রুত ও আর সরণের উপর একটা মানে দুই একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করবো, হ্যাঁ। যেগুলো প্রবলেম তোমার আসতে পারে, এমসিকিউতে আসতে পারে, বা কতে কতে তো আসবে না, গতেও আসতে পারে, সেরকম দুই একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা দেখবো। তো প্রবলেমটা আমি এখানে তুলবো, এরপর আমি সমাধানটা কিভাবে করতে হয় দেখাবো। আচ্ছা ভাই, প্রবলেমটা কি দেখো, স্বাধীন দক্ষিণ দিকে, আচ্ছা স্বাধীন কিন্তু আমার নাম, এটা আমি এমনি জাস্ট মজা করে একটু দিলাম, আর কোনো নাম খুঁজে পাচ্ছিলাম না, যাই হোক, খুঁজে পাচ্ছিলাম না এমন না, যাই হোক, এখানে লেখা আছে কি, তো স্বাধীন দক্ষিণ দিকে 20 মিটার অতিক্রম করার পর বাম দিকে বাঁক নেয়, এবং এরপর 30 মিটার আরো যায়, আরো যায় 30 মিটার, ঠিক আছে। তার দূরত্ব ও সরণ কত হবে, এটা নির্ণয় করতে বলছে। তো এই ধরনের অঙ্ক করার সময় তুমি জাস্ট চিত্রটা আঁকবা, কি চিত্রটা আঁকবা, যেমন এখানে হচ্ছে স্বাধীনের অবস্থান, সাপোজ, হ্যাঁ, এখানে কি স্বাধীনের অবস্থান। ওকে, আচ্ছা এখানে না দিয়ে এখানেই দিলেই ভালো হয়। আচ্ছা এখানে বাদ, মনে করো এই যে এই জায়গাটায় হচ্ছে কি স্বাধীনের অবস্থান, কোথায় লেখা যায়, এইখানে মনে করো স্বাধীনের অবস্থান, হ্যাঁ। তো তাহলে কি স্বাধীনের অবস্থান কি এইখানে, তো উত্তর দিক কিন্তু উপরে, উত্তর দিক কোন দিকে, এই যে এইদিকে উত্তর, তারপর হচ্ছে কি, এইভাবে যদি আমরা লিখি, এইবার দেখো বুঝবো, এইদিকে হচ্ছে উত্তর, এইদিকে হচ্ছে দক্ষিণ, এদিকে কি উত্তর কিন্তু, হ্যাঁ, আর এদিকে কি দক্ষিণ, এদিকে উত্তর এদিকে দক্ষিণ, তাহলে এইদিকে কি হবে ভাইয়া, পূর্ব, আর এইদিকে হচ্ছে পশ্চিম, তাই না, পশ্চিম। আচ্ছা আমরা স্কেল দিয়ে করলে আরো সুন্দর হইতো, তোমরা বুঝলেই হবে, এত সুন্দর করার কিছু নেই, যদিও মানুষ সৌন্দর্যের পূজারী। আচ্ছা এইদিকে তাহলে উত্তর, এইদিকে কি, এইদিকে হচ্ছে পূর্ব, এইদিকে পশ্চিম, এদিকে দক্ষিণ। তাহলে ভাইয়া ও কি করছে, দক্ষিণ দিকে 20 মিটার গেছে, তার মানে এইদিকে 20 মিটার আসলে, এদিকে কিন্তু 20 মিটার আসলো, 20 মিটার যাওয়ার পর কি করা, বাম দিকে বাঁক নেয়, এইদিকে আসার পর ওর বাম দিক কোন দিকে, এইদিকে নাকি এইদিকে বলো দেখি, বাম দিক তাহলে এইদিকে, এইদিকে কত, এইদিকে আরো 30 মিটার বাঁক নিল, তাই না, 30 মিটার বাঁক নিল, নিয়ে এইখানে আসলো, তাহলে ওর দূরত্ব কত হবে, সরণ কত হবে,
এই যে ভাইয়া দূরত্বটা হবে এই যে এটা থেকে এতটুক, এটা থেকে এতটুক, তার মানে এটা মোট হচ্ছে দূরত্ব হচ্ছে কি, দূরত্বটা হলে দূরত্ব হচ্ছে 20 যোগ 30। আর সরণ কি হবে, সরণ কি হবে এই যে ডিরেক্ট এইখান থেকে কত দূরত্ব, এখান থেকে কত দূরত্ব সেটাই হচ্ছে সরণ। আচ্ছা ভাই তাহলে কি হবে সরণ, কি হবে সরণ, কিন্তু এই যে এটা, এই যে এটা সরণ, ঠিক আছে, এই এতটুক দূরত্ব হচ্ছে সরণ, এই এতটুক, একদম ঠিক এতটুক। ওকে। আর দূরত্ব কি, দূরত্ব হচ্ছে এই যে এখান থেকে এতটুকু আসলো, তারপর এখান থেকে এতটুক গেল, এই যে মোট দূরত্ব হচ্ছে তাহলে 20 যোগ 30, মোট দূরত্ব তাহলে কত, সমান সমান কত হবে, এই যে 50 মিটার, এটা হবে দূরত্ব। আর সরণ তাহলে কি হবে ভাইয়া, সরণ এই যে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে জাস্ট এই অতিভুজটা, মানে ওর অবস্থান হচ্ছে এইখানে, ও পরে আসলো হচ্ছে এইখানে, তাই না? কিভাবে কিভাবে আসলো এটা তো জানোই, প্রথমে এতটুক গেছে, তারপর এতটুক গেছে, যাওয়ার পর এখানে একটা দূরত্ব অতিক্রম করলো, এখানে একটা দূরত্ব অতিক্রম করলো, মোট দূরত্ব এই যে 20 মিটার, আসার পর আরো 30 মিটার হাঁটলো, তার মানে হচ্ছে 50 মিটার। তাহলে সরণটা কত হবে, সরণ তো এই যে ডাইরেক্ট, ডাইরেক্ট যেটা যায় একদম নির্দিষ্ট দিকে, অন্য উল্টাপাল্টা আঁকা বাঁকা যাবে না। এটা আবার আঁকা বাঁকা দিয়ে বুঝাই নাই, এটা জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিছি, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট তো তখন দেয়নি, যে বোঝানোর জন্য বলছি। এই যে এই দাগটাই মূলত হচ্ছে সরণ। তাহলে সরণ কি হবে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে অ্যাপ্লাই করি, পিথাগোরাস, এটা দিয়ে অ্যাপ্লাই করি, তাহলে কি সরণ হবে রুট ওভার অফ এই যে 20 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার, কি হবে তাহলে রুট ওভার অফ এই যে 400 প্লাস কি 900, তাই না, 900, তাহলে রুট ওভার অফ 1300, এই এখানে যত বের হবে রুট ওভার অফ 1300, কিন্তু এইখানে যত বের হবে তত, তত মিটার, এটা হচ্ছে কি সরণ। আর দূরত্ব কি এটা তো বুঝছো, তাই না? তো আশা করি আর কোনো প্রবলেম হবে না। আহ এভাবেই হচ্ছে মূলত তোমাদের দূরত্ব আর সরণ বের করা লাগে। তো ভাইয়া আজকে এ পর্যন্তই থাক, এরপরে আমরা এরপরে নেক্সট যে টপিকগুলো আছে, দ্রুতি কি, বেগ কি, এরপর আরো যেগুলো আছে সবগুলো টপিক আমরা শিখবো, ত্বরণ কি, মন্দন কি, এগুলো সব আমরা শিখবো, গতির সমীকরণ কি, কিভাবে অঙ্ক আসে, সবকিছু আমরা শিখবো। ওকে ভাইয়া, তো আজকে এ পর্যন্তই। আহ আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে তোমাদের যদি ক্লাসগুলো আসলেই ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। হ্যাঁ, ওকে। আর কমেন্টে কিছু জিজ্ঞেস করবা কিভাবে আরো ক্লাস নিলে হচ্ছে তোমাদের ভালো লাগবে, সেগুলো যদি তোমরা বলো বলো, তাহলে আমি হচ্ছে ক্লাস নেওয়ার কোয়ালিটি ইমপ্রুভ করতে পারি। ওকে, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।